হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে আজকে শরীরটা খুব একটা ভালো নেই। আজ হয়তো তোমাদের ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আমি আগের দিনের কিছুই রেডি করে রাখতে পারিনি। ভিডিওটার ভয়েস দিতে বসেছি অনেক দেরিতে। একবার তো ইচ্ছেই করছিল না যে ভিডিও পোস্ট করব, তারপরে আবার ভাবলাম যে তোমরা আবার কমেন্ট করবে কেন দিদি ভাই ভিডিও দিলে না। তো ভাবলাম চলো যতটুকু আছে ততটুকুই দিই। আজকে শরীরটা একদমই জুতের লাগছিল না, জানো তো, ঘুম থেকে ওঠার পর থেকেই। এই যে দেখো, সকালবেলা উঠেছি, কালকে রাত্রিবেলায় একটুও ঘুমাইনি। হ্যাঁ, বলবে হয়তো কেন দিদিভাই গরম তো লাগে না, এসি চালিয়ে ঘুমাও। সত্যি কথা বলতে এখন আমার ঘুম না একদম কমে গেছে, জানো। দিনে শুলে ঘুম হয় না, রাতে শুলে ঘুম হয় না, মনা তোমাদের দাদাভাই সবাই ঘুমায়, আর রাত্রিবেলায় আমি বিছানার মধ্যে বসে থাকি। মোবাইলও চালাতে পারি না, দেখতেও পারি না, কারণ ওদের ঘুমটা ভেঙে যাবে, আমার জন্য ওদের ঘুম নষ্ট হবে। চুপ করে খাটের ওপরে বসে থাকি, আর ফাঁকা মাথায় বসে থাকলে জানোই তো কত রকমের চিন্তা ঘোরে মাথায়। কালকে রাত্রিবেলায় প্রায় 2:30 অবধি বসেই কাটিয়েছি। তারপরে বসে থাকতে থাকতে দেখি পিঠ ব্যথা করছে, পা ব্যথা করছে, নিজের পা নিজেই ব্যথা যন্ত্রণায় ডলছিলাম বসে বসে। প্রায় 2:30 একটু পরেই হবে, তারপরে গিয়ে আবার শুয়েছি। শুয়ে থেকে থেকে তারপরে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। আর আজকে ঘুম ভেঙেছে পুরো 8টা বাজে। বাইরে বেরাতে না বেরাতেই তো দেখলাম ঝলসানো রৌদ্র, বিশাল একটা গরম। কতক্ষণ বসলাম, বসে হাফ বোতলের ওপরে আগে জল খেলাম। খেয়ে দিয়ে তারপরে ভাবলাম না, ঘরে আর ঢুকবো না। বারবার মনে হচ্ছিল যে না, আবার ঘরে চলে যাই, বসে থাকি। তারপরে ভাবলাম না, 8টা বাজে, এই 1 ঘন্টাও লেগে যাবে আমার এদিকের কাজগুলো সারতে সারতে। তারপরে আবার দিদি চলে আসবে কাজ করতে। আমি তো হুড়োপাড়ি করে এখন আর আগের মতো পারি না, একটু আস্তে ধীরে করে কাজগুলো করতে হয়। আমি ওঠার সাথে সাথে আর তোমাদের দাদাভাইও এখন আর শুয়ে থাকে না, জানো তো, উঠে পড়ে। তো ও উঠে গেছে। উঠে গিয়ে দেখো সাইকেল গাড়ি দুটোই বার করে দিল। সাইকেলটা আমিই বার করে দিয়েছি, জায়গা মতো রেখে দিয়ে আসলো। দিদি আসার আগে আমি চেষ্টা করি কি বলো তো, ঘর দুয়ারগুলো একেবারে যেরকম আমি বেলাতে গোছাই ওই রকম গুছিয়ে নেওয়ার। তাহলে কি ধুলোবালি যা পড়ে একেবারে নোংরাটা বেরিয়ে যায়, অসুবিধা হয় না। কালকে অনেক বাসন বেরিয়েছে, যেহেতু দেখলেই ওই পোলাও টোলাও রান্না করেছিলাম না, অনেকই বাসন রয়েছে। বাসনের গামলাটা বাইরে করে দিলাম, আর এখন এই যে পাইপ দিয়ে বাসনগুলোকে একটু ভিজিয়ে দেব। আসলে সারা রাত্রি বারান্দার পাখা টাকা চলে, তো সন্ধ্যের থেকে বাসনগুলো শুকিয়ে যায়। তো দিদি আমাকে বলে তুমি সকালবেলা একটু গামলাটা বার করে একটু বাসনগুলো ভিজিয়ে রাখবা, না হলে অনেক সময় এঁঠো কাটা থাকে তো উঠতে চায় না এঁঠোগুলো, ওনার কষ্ট হয়। তো সেই কারণেই দেখো গামলাটা এরকম বার করে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিই। খুব খিদে পেয়ে গেছে, সকালবেলায় এই হাফ বোতল 1 বোতল জল খাওয়ার পরেই না এত খিদে পেয়ে যায় কি বলবো তোমাদের। কালকে ছোলা বাদামটা ভেজাতে ভুলে গেছি, তো আজকে খেতেও পারবো না। ছোলা বাদামটা ভেজানো হয়নি কালকে। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি আগে চাটা বসাও, আমি ওদিকের কাজগুলো করব, কিন্তু আগে চা বিস্কুট খাবো তারপরে, কারণ না হলে আমার কাজের এনার্জিই আসবে না। কারণ খিদে তো এখন একটুও সহ্য করতে পারি না, খিদে পেলেই খেতে হবে, এরকম একটা ব্যাপার। সত্যি কথা বলতে যখন মেয়ে পেটে ছিল না, জানো তো, তখন খুব কষ্ট করেছি। মেয়ে যখন আমার বিয়ে হয়েছে জানুয়ারির 28 তারিখে, মেয়ে তার প্রায় 3 মাস 3.5 মাস যখন, তখন আমি মেয়েটাও জানতে পেরেছি, জানো তো। মেয়েও কিন্তু সঙ্গে সঙ্গেই যে আমি এসছে 1-1.5 মাসেই বুঝে গেছি এরকম কিন্তু না। মেয়ের বেলাও আমার 3.5 মাসের বেলায় ধরা পড়েছিল যে মনা পেটে এসছে। তো তখনই তো একটা বড় কাজের কথা ছিল তোমাদের দাদাভাইয়ের। সত্যি আমার মেয়ে আমার ঘরের জন্য লক্ষ্মী, কারণ যখন মনা পেটে এসছে তো তখন তো আমাদের একদম বেড়ার ঘর ছিল, ভাঙাচোরা ঘর ছিল। যখন তোমাদের দাদাভাই শুনলো যে এরকম মেয়ে হবে, প্রথম সন্তান এসছে, তো তখন তোমাদের দাদাভাইয়ের তার 2 দিনের মধ্যেই একটা বড় কাজের খবর চলে এসেছিল। তখন তোমাদের দাদাভাইয়ের শিলিগুড়িতে চলে যেতে হয়েছিল। ও শিলিগুড়িতে চলে গেছে, আর আমার শাশুড়ি মাও সত্যি কথা সেরকমভাবে দেখার মতো তখন ছিল না, কারণ উনিও তখন অসুস্থই থাকতো। আর তারপরে তো বোঝই, শ্বশুরবাড়িতে যতটা কেয়ার হয় তার থেকে কিন্তু বাপের বাড়িতে কেয়ার হয় বেশি।
তো তখন ওই সময় তোমাদের দাদাভাই আমাকে আর এখানে রাখেনি, কারণ এখানে আমার সব দিকেই অসুবিধা ছিল, আমাদের বাথরুম ঠাথরুমগুলো এদিকে খুব অসুবিধা ছিল। তো সেই কারণে তখন আমি ওই 3-3.5 মাস সময় থেকেই বাপের বাড়িতে চলে গেছিলাম। মনা হয়েছিল প্রায় 9 মাস 10 দিনের মাথায়। তো তোমাদের দাদাভাই আমার 9 মাসের যখন স্বাদ হয়েছিল তখন এসছিল, আর 10 দিন পরেই তখন মেয়ে হয়ে গেছিলো। পুরো জার্নিটা কিন্তু আমি আমার বাপের বাড়িতেই কাটিয়েছি আর একাই কাটিয়েছি। কিন্তু তখন জানো তো বাবারও সেরকম পরিস্থিতি ছিল না, দিদি ছিল, তখন দিদির বিয়ে হয়নি, ভাইও ছোট ছিল। তো নিজের ইচ্ছেগুলো যেটা খেতে ইচ্ছে করতো বা খিদে পেতো কোনো সময় মুখ ফুটে বলতে পারতাম না, কারণ বাপের বাড়িও সেরকম একটা অবস্থা ছিল না। সেই জার্নিটা, পুরো প্রেগনেন্সি জার্নিটা, প্রথম সন্তানের মা হওয়ার জার্নিটা কিন্তু আমি পুরো একাই কাটিয়েছি জানো তো। যখন তোমাদের দাদাভাই এসছে তখন তো 9 মাস পুরো ভরা মাস, তো তখন আমার সেরকমভাবে খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচিও ছিল না, আর মাঝে খুব খেতে ইচ্ছে করতো, এটা সেটা খেতে ইচ্ছে করতো, কিন্তু ওই যে বলে না অভাবের তাড়নায় কিছু খেয়ে উঠতে পারিনি। কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার মেয়ে খুব ভালো হয়েছিল, প্রায় 3 কেজি 200 মতো মনার ওয়েট হয়েছিল জানো তো, মানে মনা বেশ একদম সুস্থ সবল হয়েছিল। তারপরে তো ব্যাস কোনোদিনও, ওই যে বললাম না, কোনোদিনও আর বাচ্চা নেওয়ার প্ল্যানও করিনি, মাথাতেও আসেনি, কারণ তোমাদের দাদাভাইয়ের আগাগোড়াই মেয়ে পছন্দ ছিল, মানে জবের থেকে শুনেছিল আমার মেয়েই হবে। তো ভগবান ওর আশা পূরণ করে দিয়েছিল, সেই কারণে আমরা কোনোদিনও আর প্ল্যান করিনি। তো যাই হোক, তোমরা তো জানোই কিভাবে এইটা চলে এসছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই এখন কি বলো তো, সত্যি কথা বলতে প্রথমটায় ছিল না তো পাশে, এখন সত্যি কথা খুব কেয়ার করে, মানে বারবারই জিজ্ঞাসা করে কি খাবে, কখন খিদে পাচ্ছে, কি আনবো, কি খেতে ইচ্ছে করছে। সত্যি কথা বলতে আমার এখনও তাই মেয়ের মতন সময়, মানে এখন আমার কিছু কিন্তু খেতে ইচ্ছে করে না, মানে ওই পেট ভরানোর জন্য খাওয়ার দরকার তাই খাই। তো সেই সময়গুলো না সত্যি প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতাটাই একটা আলাদা থাকে, সবাই কেয়ার করে, খুব যত্ন নেয়। যাই হোক, দেখবে এটা কিন্তু প্রথম সন্তানের ক্ষেত্রেই হয়, তারপরে তোমার যত বছর বাদেই হোক তারপরে কিন্তু আর সেইভাবে কোনো কেয়ার হয় না। এই যে দেখো আমি যা কাজকর্ম করছি এগুলো তো আমাকে করতেই হবে, না হলে আমার সংসার কে দেখবে, মনা আছে, তোমাদের দাদাভাই আছে, কে দেখবে। আর ওই সময়টা কি ছিল, কোনো চিন্তা ভাবনা ছিল না, তো নিজের মতো সারাদিন শুয়ে বসে কাটাতাম। তখন দিদি ছিল, দিদি আমাকে খুব যত্ন করেছে, মানে বলে বোঝানোর না। আর এখন দেখো নিজের সংসার, নিজেকে সবটা দিক সামলেই মানে চলতে হচ্ছে। সবথেকে বেশি প্রবলেম হচ্ছে কি জানো তো, আমার যেহেতু শ্বাসকষ্টটা রয়েছে, তো আমি একটু কাজকর্মগুলো বেশি করতে পারি না, খুব কষ্ট হয়। এই যে সকালবেলা একটু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, এদিকে দিদি আসার তাড়া, আমাকে তাড়াতাড়ি করে ঘরদোরগুলো গোছাতে হবে, তো সেই কারণে একটু হুড়োপাড়ি করে করেছি। আর শরীরের ভেতরে অস্থির লাগছে, শরীরটা যেন আজকে কেমন একটা খারাপ লাগছে, ইচ্ছেই করছে না কিছু করতে। তারপরে চা বিস্কুট খেলাম, খেয়ে দিয়ে একটু বসলাম, তারপরে আবার এনার্জি নিয়ে কাজ করলাম, ঘরটা পুরো গুছিয়ে নিলাম। মনা তো এখনও ঘুমাচ্ছে, কালকে পড়েছে প্রায় 1:30 অবধি, ওকে আর ডাকি না সকালবেলাটা, দিদি ঘর মুছে চলে যায়, আমি পরে বিছানাটা গুছিয়ে নিই। এদিকে দেখো মিষ্টুকে বার করেছি, তোমাদের সামনে দিয়ে দেখাবো করে ভুলেই যাই। মিষ্টুর খাঁচাটাও সকালবেলা একেবারে পরিষ্কার করে দিয়ে, এই যে নোংরা থাকে কত, একেবারে ঘরটা মোছা টোছার আগে পুরো পরিষ্কার হয়ে যায়। ও এখন বাইরে বসবে, আমি বাইরেটা ঝাড় দিয়ে তো কলপাড়ের দিকে দেখো চলে এসেছি, বাজে এখন 9টা। দেখলাম পাশের বাড়িতে দিদি চলে এসছে, বাসন মাজছে। আমি ভাবলাম দিদি আমাদের বাড়িতে ঢোকার আগে আমি তাড়াতাড়ি করে এদিকে মিষ্টুর জন্য শাক নিয়েছিলাম, শাক নেই, সকালবেলা ব্রাশ নিয়ে বেরিয়েছি, ব্রাশটা করব, গাছে জল দিলাম, দেখতেই পারলে। তো তখনই দেখলাম সবজি আনার আওয়াজ, তো গিয়ে দেখলাম যে শাক নিয়ে এসছে, মিষ্টুর জন্য 4 আটি মতো শাক নিলাম। এখন মিষ্টুর শাকটাও ধোবো, আর সাথে সাথে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে ফেলবো। এরপরে দিদি বাসন মাজবে, ঘর মুছবে, এই সিঁড়ির ঘর ঠরগুলো ধোয়াবে, ব্যাস আমার তো আর কোনো কাজ নেই। এই সকালবেলাটা একটু যা তাড়া থাকে। আর ওই যে টুকিটাকি যেই স্নানের জামা কাপড়, আজকে আর জামা কাপড় নেইও, কালকে সবার স্নানের পরেই সব যা জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো আজকে আর সকালবেলা জামা কাপড় নেই, সেই কারণে সকালবেলা চাপটাও কম। আর আজকে জানো তো মা আসবে, তো মাকে বলেছি কটা দিন এসে থাকতে। সত্যি মানে মাকে আমি আমার কাছেই রেখে দিতাম, শুধু বাবার অসুবিধার জন্য মাকে রাখতে পারছি না। তোমাদের সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে মা তো এখন অনেক ভালো আছে।
যাই হোক, তো ভাবে মাকে বলেছি কটা দিন এসে মা আমার কাছে 2 দিন থাকো, কারণ আমার একটু ডাক্তার দেখানো আছে, মনার স্কুল আছে, সবটা দিক আমি বেরিয়ে গেলে আর হসপিটাল যাওয়া মানে তো বোঝোই সারাটা দিনের ব্যাপার। আর এখন যা নিয়ম দেখছি, সত্যি কথা আমার মেয়ের বেলায় এত কিচ্ছু ছিল না। আমার যখন মেয়ে হয়েছিল তখন ওই মাসে মাসে একবার ডাক্তার দেখাতে যেতাম, ওখান থেকে যা ওষুধ দিত, ইঞ্জেকশন দিত, আর ওই মাঝে মাঝে রিপোর্ট করতে দিত, হয়ে যেত, সুস্থভাবেই মেয়ে হয়েছিল, আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখন দেখি বাবা নানা রকমের, মানে এইগুলো তো আমার আকাশ ছোঁয়ার বাইরে। এই যে এইটা বললেই হয়তো আবার অনেকে কমেন্ট করে এই কথা বলবে, মনে হয় নতুন বিয়ে হয়েছে এমন হাবভাব করছে। না, নতুন বিয়ে যতই না হোক, এত বছর পর মা হওয়ার অভিজ্ঞতা তো সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগের সময়ের সঙ্গে তো এখনের সময় আর নেই আগের মতো একরকম। তো যাই হোক, দেখো আজকে আমার হেলথ সেন্টারে যাওয়ার কথা আছে। হেলথ সেন্টার থেকে কালকে এসছিল, তো মোটামুটি আমি ভিডিও পোস্ট করি আমাদের পাড়ার, মোটামুটি এই যে আগে বললাম না তোমাদের যে মোটামুটি সবাই জানে এখন ব্যাপারটা। তো হঠাৎ থেকেই হেলথ সেন্টার থেকে যেই দিদিটা আমাদের বাড়িতে আসে, ওই বৌদি এসছিল, তো আমাকে সব কিছু কালকে জিজ্ঞাসা করে গেছে। তো আজকে আমাকে রিপোর্ট নিয়ে হেলথ সেন্টারে যেতে বলেছে, কারণ হেলথ সেন্টারের কার্ড নাকি না হলে এখন আবার কোনো হসপিটাল নেবে না, এও আবার একটা নাকি ঝামেলা। তো আমি তাই বৌদিকে বলছিলাম মেয়ের বেলায় এত কিছু ছিলই না। তো বৌদি বলছে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তুমি গেলেই বুঝতে পারবে। তো যাই হোক, দেখো এদিকে আমি ওদিকের কাজগুলো শেষ করলাম, স্নান করলাম, দিদি আসলো, দিদিকে একটু চাও করে দিলাম, আমি নিজে ছাতু খেলাম, তারপরে স্নান করতে যাব। তখনই দেখি মা এসছে মানেই হাজার রকমের জিনিস নিয়ে এসছে, একটু সুস্থ হয়েছে না, রান্নাবান্না করে নিয়ে এসছে। আমার তো আর রান্নাবান্নার চিন্তা নেই। এদিকে দেখো কতগুলো আবার লেবুও নিয়ে এসছে, তো দেখলাম একটা লেবু একটু নরম আছে, সেটাই দিলাম মাকে কাটতে। আর এদিকে তো কালকে দিদি এসেছিল, দিদিও আম, লেবু, তারপরে তোমার কালো জাম, এগুলো সব দিয়ে গেছে। আবার তোমাদের দাদাভাইও নিয়ে এসছে, কতগুলো লেবু জমে আছে। ডিম সেদ্ধ খাওয়া হয়নি, আমার জন্য একটা ডিম সেদ্ধ আর মার জন্য একটা ডিম সেদ্ধ করলাম সকালবেলায়। তারপরে খেলাম আমি পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে, শরীরটা একটু ঠান্ডা থাকবে। আর মা কিছু খায়নি, মা বাড়ির থেকে খেয়ে এসেছিল বলে, আর মনা খেয়েছে, কালকে রুটি ছিল সেই রুটিটা। তারপরে আর দেরি করিনি, ভাবলাম যেটুকু রান্নাবান্না করব বসিয়ে দিই, খুব গরম লাগছে, 12টা মতো বাজতেই যায়, আমার টাইম হচ্ছে 1টার সময় আমাকে যেতে হবে। রান্না কিছুই করলাম না, মা এসছে, বুঝতেই পারছো আমার তো এই শাক ঠাক কাটার একটু আলস্য লাগে সবজি কাটতে। মা এসেই অতটা কলমির শাক দেখেই বললো অনেক দিন শাক ঠাক খাস না, তাহলে একটু শাক কেটে দিই, ভাজা কর। শাক ভাজা করলাম আর ডাল করলাম, এসে তোমাদের দেখাবো। আর মা কী কী রান্না করে নিয়ে এসছে সেগুলো দিয়েই মোটামুটি আজকে হয়ে গেছিলো। দেখো আমি আবার স্নান করে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন আবার গুছিয়ে সব রেখে দিলাম বাইরে, কালকে আবার দিদি আসবে তখন ধোবে। তো সব করে দেখলাম প্রচণ্ড গরম লাগছে, আবার গা ধুয়ে আসলাম। এসেই এবারে দেখলাম করতে করতেই 1টা বেজে গেছে। তো এদিকে এখন আর খাবো না, খিদে নেই, সকালবেলা পান্তা ভাত খেয়েছি তো খিদেটা নেই। এখানে সমস্ত রিপোর্ট আমার যা প্রথম দিন থেকে সব রিপোর্ট করানো হয়েছে সেগুলো সব নিয়ে যেতে বলেছে, তো সেগুলোই নিয়ে একেবারে গুছিয়ে টুছিয়ে যাচ্ছি। তো দেখা যাক কতক্ষণে আসবো। বেরোতে তো ইচ্ছেই করছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি, এত রোদ্দুর আর এত গরম বাইরে, কিন্তু কিছু করার নেই, এখন আমাকে যেতেই হবে। আর সত্যি কথা বলতে সব কিছু এমন না নতুনভাবে লাগছে, তো মানে যত দিন এগিয়ে আসছে না, বিশ্বাস করো আমি শুধু একটা কথাই ভাবছি, সেই আজ থেকে এত বছর আগের সেই সময়গুলো, মানে এই যে আবার মানে এখন তো একটা জার্নি হওয়ার পরে যে আবার একটা জার্নি, সেটা যে আবার মানে আমার জীবনে পুনরাবৃত্ত হবে, এটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমাকে এই দিনগুলো এত বছর বাদে ঘুরে আবার দেখতে হবে। যাই হোক, সবই ভগবানের খেলা বলেই বুঝে নিয়েছি যে ভগবানের ইচ্ছের ওপরে কারোর হাত নেই। তো যাই হোক, দেখো রেডি হয়ে চলে গেলাম, বাড়িতে গেলাম আমি 1টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, বাড়িতে আসলাম 3:10 বাজে। তো আসার পরে মা ভাত বাড়লো, আর এদিকে দেখো সব খাবার নিয়ে বসে গেছি। শরীর একদম দিচ্ছিল না, ভাবলাম চলো একটুখানি তোমাদের দেখাই কি কি রান্নাবান্না হয়েছে, দিয়েই ভিডিওটা শেষ করে দেব। আমি তো ডাল আর শাক করেছি, মা সোয়াবিন নিয়ে এসেছিলো, লতি নিয়ে এসেছিলো, আর আলুর চাপটি করে নিয়ে এসেছিলো, এই দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম। চলো তাহলে আজকে এইটুকুই থাক, আজকের মতো টাটা।